আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? কি অবস্থা সবার? ভালো? দিনকাল ভালো যাচ্ছে? পরীক্ষা কেমন হচ্ছে? মোটামুটি সবারই মনে হয় পরীক্ষা-টরীক্ষা শুরু হয়ে গেছে বা চলতেছে। তো কেমন হইছে পরীক্ষা বা কেমন হচ্ছে পরীক্ষা? বলো। কেমন হচ্ছে পরীক্ষা বলো একটু শুনি। আচ্ছা, ১ম এ একটু বাসি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তো ১ম এ একটু বলে রাখি যে আমি একটা পোস্ট দিছিলাম কালকে রাতে যে তোমরা আজকে ক্লাসটা করবা নাকি হচ্ছে টেস্ট পরীক্ষার পরে করবা।
তো তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারটার আমাদের সেকেন্ড পার্টটা আজকে নেয়ার কথা। তো তোমরা ম্যাক্সিমাম বলছো যে ভাইয়া ইসের পরে নিতে, ওই যে টেস্ট পরীক্ষার পরে নিতে। এখন আমিও চাইছিলাম টেস্ট পরীক্ষার পরে নিতে, পরে আবার অনেকে কয়েকজন বলছে যে ভাইয়া টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য এই চ্যাপ্টারটা দরকার, তাই হচ্ছে পরীক্ষার আগে নিলে ভালো হয়। এখন কারো যদি কালকে পরশু পরীক্ষা থাকে, তাহলে তোমরা মানে ফিজিক্স পরীক্ষা বাদে যদি অন্য পরীক্ষা থাকে, বা ফিজিক্স পরীক্ষা থাকলেও তুমি যদি এই চ্যাপ্টার পড়া থাকে বা এই চ্যাপ্টার স্কিপ করতে চাও, যে মানে তোমার যদি মোটা কথায় বলতে গেলে যে আজকের ক্লাস যদি দরকার না হয়, তাহলে তুমি চলে যাও, সমস্যা নাই। তুমি পরে এসে রেকর্ডটা দেখে নিও। যদি রেকর্ডে কারো কোনো প্রবলেম থাকে, আমাদের তো গ্রুপ আছেই, গ্রুপে বা হচ্ছে আমাকে ইনবক্সে জানালেই হবে, আমি সলভ করে দিব না, সেটা সমস্যা নাই। বা এরপরে আমরা একদিন জুম সেশনে তোমাদের, আমি এটা প্ল্যান করতেছি যে ধরো তোমাদের এফআরবির ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, তখন আমরা হচ্ছে গিয়ে তোমাদের সাথে 1-to-1 কথা বলে, আমরা এইটা একাডেমিক প্রোগ্রামে করছিলাম কিছু চ্যাপ্টারে, যে তোমরা তোমাদের যত চ্যাপ্টারে যেখানে যেখানে আটকে যাচ্ছ, প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো তোমরা আমাকে লাইভে বলবা। যে মানে এখন তো কথা বলতে পারতেছো না, জাস্ট টেক্সট করতেছো, সো তখন জুমে এসে তুমি তোমার প্রবলেমটা আমাকে জানাবা, আমার সাথে ডিরেক্টলি কথা বলে ডিসকাস করে এই সমস্যাগুলো সমাধান করে নিবা। সো আমরা এইটা হচ্ছে আস্তে আস্তে করব, তোমাদের ক্লাসগুলো শেষ হলে, যেহেতু পরীক্ষাটা অনেক দেরিতে, এর মাঝখানে ফ্রিকোয়েন্টলি আমরা এই কাজটা করব। সো এটা চিন্তার কোনো কারণ নাই, আমরা এগুলো করতে থাকলে আসলে তোমার প্রিপারেশনটা আরো ভালো হবে। সো যারা পরীক্ষার জন্য ক্লাসটা করতে পারবা না, বা মনে হচ্ছে যে তুমি যদি আজকের ক্লাসটা না করে অন্যান্য সাবজেক্ট পড়ো বা অন্য চ্যাপ্টার পড়ো, যাই করো না কেন সেটা তোমার জন্য ভালো হয়, তাহলে তোমার ভালোটাই করো, তুমি চলে যাও, সমস্যা নাই, আমি কিছু মনে করব না, মনে করার আসলে কিছু নাই। আর যাদের এই চ্যাপ্টারটা দরকার টেস্ট পরীক্ষার জন্য, তারা তোমরা এই ক্লাসটা করো। আজকের ক্লাসে আমরা প্রতিধ্বনি এই পার্টটা কভার করব। হ্যাঁ, আজকের ক্লাসটাতে আমরা প্রতিধ্বনিটা কভার করব। আর লাস্ট দিন তোমাদেরকে কিছু প্রবলেম, আমি কোন পর্যন্ত করছিলাম প্রবলেম আমার মনে নাই আসলে, বলো তো তোমরা কি কেউ বলতে পারবা? এখানে আমি কত নাম্বার ম্যাথ পর্যন্ত গেছিলাম? এই পর্যন্ত পড়াইছিলাম মনে হয়, এই ম্যাথটা করাই নাই, এই ম্যাথটা করাই নাই, এইটা এই পর্যন্ত পড়াইছি, এটা পড়াইছি, এটা পড়াইছি, এই 7 নাম্বার ম্যাথ কি করাইছিলাম? 7 নাম্বার ম্যাথটা কি করাইছিলাম লাস্ট ক্লাস যারা করছিলা? একটু আমাকে জানাও তো, দাঁড়াও 1 মিনিট। বলো 7 নাম্বার ম্যাথটা কি করছিলাম কিনা একটু বলো। বলো, কথা বলে না কেন? একটু রেসপন্স করো ভাইয়া। ফেসবুকে বা অ্যাপে যে যারাই ক্লাস করতেছো, আগের ক্লাসটা কেউ যদি করে থাকো, আমি কি এই 7 নাম্বার ম্যাথটা করাইছিলাম কিনা এটা একটু বলো জাস্ট, তাহলেই হবে। যদি করাই থাকি তাহলে আর করাবো না, আর যদি পরেরটা মনে নাই, যাই হোক, কি করার আর তাইলে, তাহলে তো আর কিছু করার নাই। ঠিক আছে, চলো আমরা শুরু করি, এখান থেকেই শুরু করি, 7 নাম্বার প্রবলেমটা থেকে শুরু করি। এখানে বেশ কিছু প্রবলেম আছে, এগুলো করে তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকটা শব্দ তরঙ্গ এই পার্টটা পড়বো। ঠিক আছে, চলো। তো আমরা একটা জিনিস জানি যে তরঙ্গের জন্য, এইটা থেকে শুরু করতেছি, তরঙ্গের জন্য একটা সমীকরণ আমরা জানি, তরঙ্গের জন্য তরঙ্গের বেগ v সমান সমান f ল্যামডা, এই সূত্রটা আমরা শিখছিলাম, যেখানে f হলো ওই তরঙ্গের কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এখন দুইটা সুর শলাকা আছে, সুর শলাকা, খেয়াল করে দেখো, প্রথমে একটু বুঝতে হবে, প্রত্যেকটা লাইন একটু বুঝতে হবে। দুইটা সুর শলাকা আছে, তো যদি দুইটা সুর শলাকা থাকে, এই দুইটা সুর শলাকা থেকে দুইটা তরঙ্গ উৎপন্ন হবে, দুইটা সুর শলাকা থেকে দুইটা তরঙ্গ উৎপন্ন হবে। এই উৎপন্ন তরঙ্গ দুইটার তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 218 হার্জ। তাহলে আমার দুইটা তরঙ্গ আছে, লেটস সে এটা হলো একটা তরঙ্গ, আর এইটা হচ্ছে আমার আরেকটা তরঙ্গ, কিছু একটা হবে, এটা হচ্ছে আমার আরেকটা তরঙ্গ। এই দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 218 হার্জ। এবার
বাতাসে শব্দ সৃষ্টিকারী দুটি সুরশলাকা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্বে অবস্থিত। এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। এই যে এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম কথা, দুইটা শব্দই কি বাতাসে উৎপন্ন হয়েছে। যদি দুইটা শব্দ বাতাসে উৎপন্ন হয় তাহলে আমরা কি বলতে পারবো তারা যে মাধ্যমে প্রবাহিত হচ্ছে সেই মাধ্যমটা সেম। মাধ্যম সেম। যদি তরঙ্গ দুইটার মাধ্যম সেম হয় তাহলে আমরা বলতে পারবো তাদের যে তরঙ্গ বেগ দুইটার জন্যই যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা সেম হবে বা কনস্ট্যান্ট হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো। আমরা বলছিলাম মাধ্যম যদি সেম হয় তাহলে তাদের যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা হবে সেম বা কনস্ট্যান্ট। এবার একটা জিনিস চিন্তা করো, দেখো কি বলছে, দুটি সুরশলাকা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, বা দুটি পূর্ণ কম্পন অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। সো এইটাকে যদি প্রথমটাকে যদি আমরা ল্যামডা 1 বলি, প্রথমটার একটির এটাকে আমরা যদি ল্যামডা 1 বলি তাহলে দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি 2 ল্যামডা 1। ঠিক আছে, অপরটির একটির দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির দুটি পূর্ণ, আচ্ছা এখানে একটু প্রশ্নটা ভুল আছে, এটা দুটি না এটা তিনটা লিখো, তিনটি লিখো এটা। হ্যাঁ, নাহলে তো দুইটা সেম হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য দুইটা তো সেম হয়ে যাচ্ছে তাই না। এটাও যদি দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য এটাও যদি দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে কিন্তু মানে মিলছে না। তাহলে আমরা এটাকে তিনটা বানাইলাম। তাহলে পরেরটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ল্যামডা হয় এই দৈর্ঘ্যটাকে আমরা তিনটাকে বলবো 3 ল্যামডা 2। প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1, তাহলে দুটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 ল্যামডা 1, দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 2, তাহলে এইটার জন্য তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হবে 3 ল্যামডা 2। এই দুইটা জিনিস বলছে হচ্ছে সমান দূরত্বে অবস্থিত। মানে কি আসলে, মানে কি আমরা বলতে পারবো না তাহলে যে আমার 2 ল্যামডা 1 সমান সমান 3 ল্যামডা 2, এই কথাটা বলা যাবে? 2 ল্যামডা 1 সমান সমান যদি 3 ল্যামডা 2 হয়, সো ভাইয়া বলো তো ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা কত আসবে? এই ল্যামডা 1 নিচে ল্যামডা 2 টা নিয়ে আসো, 3 বাই 2, এই 2 টা নিচে চলে আসবে। তাহলে এই লাইনটা দেখে এই লাইনটা থেকে আমাকে বলো, এই লাইনটা থেকে আমাকে বলো তো যে ল্যামডা 1 বড় হবে নাকি ল্যামডা 2 বড় হবে? ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা সমান সমান যদি 3 বাই 2 হয়, রাইট সাইডের এটা বড় এটা ছোট, তাহলে এই লেফট সাইডের এটা বড় এটা ছোট হবে। তাহলে আমরা বলতে পারবো কি ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2, এইটা আমরা বলতে পারি। সুতরাং ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2। যদি ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2 হয়, আমাকে দেখো তো ভেলোসিটিটা কনস্ট্যান্ট, v সমান সমান আমরা কি জানি, v সমান সমান আমরা বলতে পারবো f ল্যামডা। তাহলে f ল্যামডাটা কি হবে? কনস্ট্যান্ট হবে। v সমান সমান f ল্যামডা, মাধ্যমের মধ্যে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে f ল্যামডাটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলো তো f ল্যামডাটা যদি কনস্ট্যান্ট হয়, যার ল্যামডা বড় তার ফ্রিকোয়েন্সি কি বড় হবে না ছোট হবে? কথা বলো। এখান থেকে আমরা কি বলতে পারবো? ফ্রিকোয়েন্সি সমান সমান f সমান সমান সাম কনস্ট্যান্ট, f সমান সমান সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ল্যামডা। এই ল্যামডাটা এখান থেকে নিচে চলে আসছে। তাহলে যদি আমার ল্যামডাটা বড় হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা কিন্তু ছোট হবে, ল্যামডাটা বড় হলে ফ্রিকোয়েন্সিটা ছোট হবে। তাহলে আমরা এখান থেকে বলতেছি যে প্রথমটা ল্যামডা বড় তাই তার ফ্রিকোয়েন্সি হবে ছোট। তাহলে আমি এখান থেকে বলতে পারবো সো f1 লেস দেন f2, f1 উইল লেস দেন f2। ঠিক আছে, প্রথমটা ল্যামডা বড় তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হবে? ছোট, বা কম্পাঙ্ক কি হবে? ছোট। এখন কি বলছে? কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 218 হার্টজ। দ্যাট মিন্স f2 যদি বড় হয় আমরা বলতে পারবো f2 মাইনাস f1, বড়টা মাইনাস ছোটটা, এটা হচ্ছে 218 হার্টজ। 218 হার্টজ। ঠিক আছে, এখন আমরা কি লিখবো? f2 কে আমরা চাইলে লিখতে পারি, আমার কি বের করা লাগবে? শলাকা দুটির কম্পাঙ্ক বের করা লাগবে, ফ্রিকোয়েন্সি বের করা লাগবে। তাহলে f2 সমান সমান আমরা লিখতে পারবো v বাই ল্যামডা 2, f1 সমান সমান লিখতে পারবো v বাই ল্যামডা 1, এইটা সমান সমান 218। এটা কিভাবে লিখছি? এটা কিভাবে লিখছি ভাইয়া বলো তো? এইটা আসলে এই যে এই পুরো জিনিসটা, হ্যাঁ এই পুরো জিনিসটা আমরা কিভাবে লিখছি? এই যে f সমান সমান কনস্ট্যান্ট বাই ল্যামডা, এটা কোন কনস্ট্যান্ট? এই কনস্ট্যান্টটা কোন কনস্ট্যান্ট?
এই কনস্ট্যান্টটা কিন্তু তোমার হচ্ছে আমার যে ভেলোসিটি সেই ভেলোসিটি কনস্ট্যান্টটা। যেহেতু v সমান সমান f ল্যামডা, তাই আমরা বলতে পারবো f সমান সমান v বাই ল্যামডা। তাহলে f1 সমান সমান আমি লিখতে পারবো v বাই ল্যামডা 1, f2 সমান সমান লিখতে পারবো v বাই ল্যামডা 2। এইখান থেকে এই ভ্যালুগুলো এখানে বসাই দিছি, এখানে বসাই দিছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা v টাকে যদি রেখে দেই এভাবে, ঠিক আছে, ঠিক আছে, এভাবে রেখে দিচ্ছি। আমরা আরেকটা লাইন এই যে এখান থেকে দেখতেছি না ভাইয়া, ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান সমান 3/2, এই লাইনটা আমি দেখতেছি। তাহলে এখান থেকে আমাকে বলো তো ল্যামডা 1 সমান সমান আমি কি লিখতে পারি? ল্যামডা 1 সমান সমান আমি কি লিখতে পারি? 3/2 ল্যামডা 2 লেখা যাবে। এই ল্যামডা 2টা এখানে চলে আসলো, তাহলে 3/2 ল্যামডা 2। তাহলে ল্যামডা 1 3/2 মানে হচ্ছে 1.5 ল্যামডা 2, 1.5 ল্যামডা 2। তাহলে আমরা এখান থেকে এই ল্যামডা 1 এর ভ্যালুটা 1.5 ল্যামডা 2 এটা এখানে বসাই দিই, তাহলে কি পাবো? v বাই ল্যামডা 2, এটা এর মতোই থাকলো, v বাই ল্যামডা 1 এর জায়গায় 1.5 ল্যামডা 2 এটা বসাই, 1.5 ল্যামডা 2 সমান সমান 218। এখন এখান থেকে তুমি চাইলে v টাকে কমন নিতে পারো। v টা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকতেছে? 1 বাই ল্যামডা 2 মাইনাস 1.5 ল্যামডা 2, এটা সমান সমান আসবে 218। তারপর দেখি এখান থেকে তুমি যদি লসাগু করো তাহলে কি পাবা? v ইনটু নিচে থাকবে 1.5 ল্যামডা 2, উপরে কি থাকতেছে? 1.5 মাইনাস 1, তাহলে 0.5, এইটা সমান সমান 218। এখন বাতাসে বলছে, বাতাসে শব্দের বেগটা কত সেটা আমার জানা লাগবে, এই জিনিসটা আমার জানতে হবে। তো বাতাসে শব্দের বেগটা, এটা কোনো তাপমাত্রা কিছু বলে নাই, শব্দের বেগটা তাপমাত্রার উপর নির্ভর করে। তো আমরা ধরে নিব যেহেতু কিছু বলে নাই, এটা 0 ডিগ্রি সেলসিয়াসে যে বাতাসে বেগটা তোমাদের বইটা যেটা দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড সেটা ইউজ করব। হ্যাঁ, 330 মিটার পার সেকেন্ড সেটা ইউজ করব। এটা একটু মাথায় রাখো, এটা মুখস্থ রাখতে হবে যে বাতাসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে এই v এর মানটা এখানে বসায় দাও। v এর মানটা যদি এখানে বসায় দাও তাহলে আমরা কি লিখতে পারি? 330 ইনটু 0.5 ভাগ 1.5, এটা করলে কত আসে? 0.5 কে 1.5 দিয়ে যদি ভাগ করো, এটা কাটাকাটি করলো, নিচে আসবে 3, তাহলে 1/3 ল্যামডা 2, নিচে আসবে 3 সমান সমান 218। তাহলে এখান থেকে ভাইয়া ল্যামডা 2 এর মানটা কত আসে আমাকে একটু বের করে বলো তো। এই 330 দিয়ে ভাগ করে দাও আর এই তিনটাকে উপরে উঠায় উল্টায় দাও, ল্যামডা 2 এর মানটা কত আসে একটু বলো। সমস্যা নাই, 330 ধরুক আর 332 ধরুক, তোমার প্রশ্নে যেহেতু কিছু বলে নাই, তাই হচ্ছে কি তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে, দুইটাই কারেক্ট অ্যান্সার হবে, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ওকে, আমাকে একটু বলো ল্যামডা 2 এর ভ্যালুটা কত আসে? ল্যামডা 2 এর ভ্যালুটা কত আসে একটু বলো ভাইয়া। কত আসে বলো? কেউ করো নাই? ক্যালকুলেটর কই? 3 আসছে? শুধু 3 আসছে? না 3 তো আসার কথা না। 218 গুণ 3 ভাগ 330, 1.98 মিটার। দেখো এটা আসছে কিনা সবার? 1.98 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ল্যামডা 2 এর ভ্যালুটা, না আমি ভুল করছি, সরি, দাঁড়াও ক্যালকুলেটরটা নিয়ে আসি।
চলো এটা কি আসে দেখি। 218 ইন্টু 3 ভাগ 330, 1 ভাগ অ্যান্সার। এটা করলে আমরা পাবো 0.5046 এত মিটার। এটা হচ্ছে আমার ল্যামডা 2 এর ভ্যালু। ল্যামডা 2 এর ভ্যালুটা যখন বের করলাম, তারপরে আমাদের এখান থেকে ল্যামডা 1 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। সো ল্যামডা 1 সমান সমান, দেখো ল্যামডা 2 এর সাথে ল্যামডা 1 এর রিলেশন কি, এই সমীকরণটা ল্যামডা 1 সমান সমান 1.5 ল্যামডা 2। তাহলে যে অ্যানসারটা আসছে এটাকে 1.5 দিয়ে গুণ করে দাও, অ্যানসার ইনটু 1.5, এটা বাবা 0.7569 মিটার। হ্যাঁ, এখন এখান থেকে 1.98 আসবে না, ওটাকে উল্টাইতে হবে কিন্তু, কারণ ল্যামডা 2টা কিন্তু নিচে আছে, এটাকে ইনভার্স করা লাগবে। হ্যাঁ, কি করা লাগবে, উল্টাইতে হবে কিন্তু। সো উল্টায় তারপরে হচ্ছে 0.5046 আসবে। তো এইটা কিন্তু আমার ল্যামডা এর ভ্যালু, কিন্তু আমার প্রশ্ন চাইছে কি, কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। কম্পাঙ্ক কিভাবে বের করব, এই যে কম্পাঙ্কের সমীকরণটা, তাহলে ভি এর মান বসাও, ভি এর মান 330 বসাও, আর ল্যামডা এর ভ্যালু যেটা পাইছো সেটা বসাও। বসালে প্রথমটার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। এখানেও 330 বসাও, দ্বিতীয়টার ল্যামডা 2 বসাও, তাহলে এখানেও ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। দুইটা কাজ শেষ। হ্যাঁ, দুইটা। চলো আমরা আগাই যাই। এবারটা খুব সুন্দর একটা ম্যাথ, এবারটা খুব সুন্দর একটা ম্যাথ। কি বলছে, পি আর কিউ দুইটা আলাদা মাধ্যম, এই দুইটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। তাহলে প্রথম মাধ্যমটাকে আমি বললাম V1, V1 না বলে ভিপি বললাম, পি মাধ্যম। তাহলে ভিপি এর মানটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, ভিপি নূরের মান 300। তারপর ভি কিউ, কিউ মাধ্যমে বেগের মান হলো 350 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে সুর শলাকার কম্পনের জন্য, এই সুর শলাকার 50 কম্পনের জন্য, ঠিক আছে, 50 কম্পনের শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে সেটা বের করা লাগবে। তাহলে একটা সুর শলাকা আছে, একটা সুর শলাকা আছে, তাহলে সুর শলাকা থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। একই সুর শলাকা থেকে যদি শব্দ উৎপন্ন হয়, তাহলে এখানে উৎসটা কি থাকবে, সেম থাকবে। দুইটা শব্দেরই উৎসটা সেম, কেন, কারণ একই সুর শলাকা থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে কোন জিনিসটা ভি সমান সমান এফ ল্যামডা, এই সূত্রের কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে বলতো? এখানে কনস্ট্যান্ট থাকবে হলো ভাইয়া ফ্রিকোয়েন্সিটা। উৎস যদি সেম হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা থাকবে কনস্ট্যান্ট। আগের ম্যাথে আমার মাধ্যমটা সেম ছিল, মাধ্যম যেহেতু সেম আছে তাই তার ভেলোসিটিটা ছিল কনস্ট্যান্ট। এখন যেহেতু উৎসটা সেম তাই আমার ফ্রিকোয়েন্সিটা হবে কনস্ট্যান্ট। এবার আমাকে একটা জিনিস চিন্তা করে বলো, এই জায়গায় কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা পি হয়, সেই ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ, এইটার ভ্যালু হতে পারে 0.1। আবার ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, এইটার ভ্যালু হতে পারে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1। তাহলে আমার প্রথমে ডিসিশন নিতে হবে ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ হবে নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি হবে, এই জিনিসটা আগে ডিসিশন নিতে হবে। এই ডিসিশনটা আমরা কিভাবে নিব, ওই যে বলছিলাম এই ডিসিশনটা আমরা কিভাবে নিব, দেখো ফ্রিকোয়েন্সিটা একটা কনস্ট্যান্ট ভাইয়া, এফ সমান সমান আমরা কি, ভি সমান সমান কি জানি, এফ ল্যামডা। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা যদি কনস্ট্যান্ট থাকে, এই জিনিসটা যদি কনস্ট্যান্ট থাকে, একটু চিন্তা করে বলো, যার ল্যামডা বেশি, যার ল্যামডা বড় হবে তার ভেলোসিটিও বড় হবে, ঠিক কিনা? যার ল্যামডা বড় হবে তার ভেলোসিটিও কি হবে, বড় হবে। উল্টা করে বলতে পারি, যেখানে ভেলোসিটি বেশি সেখানে ল্যামডা বেশি, যেখানে ভেলোসিটি বেশি সেখানে ল্যামডা বেশি। তাহলে এই দুইটার মধ্যে ভেলোসিটি কার বেশি, কিউ মাধ্যমের ভেলোসিটি বেশি। কিউ মাধ্যমের যদি ভেলোসিটি বেশি হয়, ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডাটাও কি হবে, বেশি হবে। তাহলে যদি কিউ মাধ্যমের ল্যামডা বড় হয়, আমরা এটাকে লিখতে পারবো না, এটা হচ্ছে পি মাধ্যমেরটা বড় ধরা হয়েছে, পি মাইনাস কিউ করা হয়েছে, এইটা হচ্ছে কারেক্ট। কিউ মাধ্যমের ল্যামডা বেশি, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান সমান 0.1। সো আমরা এখান থেকে কি লিখবো, এস যেহেতু আমার
কিউ মাধ্যমের ভেলোসিটি বড়, ভি কিউ ইজ গ্রেটার দেন ভিপি, এবং এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যার ভেলোসিটি বেশি তার ল্যামডা বেশি হবে। সো আমরা বলতে পারবো ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। যদি ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি হয় তাহলে এই সম্পর্কটা কারেক্ট। এবার আমাদের কি দেখা লাগবে, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? আমার এই পুরো ম্যাথটার মধ্যে ভিপি এর ভ্যালু দেওয়া আছে, ভি কিউ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি ল্যামডা কিউ কে আমরা কি লিখতে পারি? ল্যামডা সমান সমান এখান থেকে কি আসবে? এই সমীকরণটা থেকে ল্যামডা সমান সমান কি লিখতে পারি? ল্যামডা সমান সমান লিখতে পারবো ভি বাই এফ। লেখা যাবে ল্যামডা সমান সমান ভি বাই এফ। এখন জাস্ট সিম্পলি ওই ভি বাই এফ টা এখানে বসায় দাও। কিউ মাধ্যমের জন্য লিখবো ভি কিউ বাই এফ, আর পি মাধ্যমের জন্য লিখবো ভিপি বাই এফ। এইটা সমান সমান আসতেছে 0.1। ভি কিউ এইটার ভ্যালু হলো, ভি কিউর ভ্যালু হচ্ছে 350 ডিভাইডেড বাই এফ মাইনাস ভিপি এর ভ্যালু হচ্ছে 300 ডিভাইডেড বাই এফ সমান সমান আসতেছে 0.1। এখন ভাইয়া সিম্পলি এই দুইটাকে নিচের পার্টটা লসাগু করে এফ লিখে দাও, উপরে কি থাকতেছে 350 মাইনাস 300, তাহলে 350 মাইনাস 300 হচ্ছে 0.1। এখান থেকে 350 থেকে 300 বাদ দিলে পাওয়া হচ্ছে 50 ডিভাইডেড বাই এম সমান সমান 0.1। তাহলে এই এফটা এখানে চলে যাবে, 0.1টা নিচে চলে আসবে, এফ সমান সমান আমরা লিখতে পারবো 50 ডিভাইডেড বাই 0.1 মানে হলো 500 হার্টজ। 500 হার্টজ। তাহলে আমার এই যে সুরশলাকাটা, এই সুরশলাকাটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা আসছে 500 হার্টজ। যদি 500 হার্টজ হয় তাহলে আমার 50টা কম্পনের জন্য কিউ মাধ্যমে কত দূরত্ব যাবে সেটা বের করতে হবে। 500 হার্টজ একটু বুঝো ভাইয়া, এর পরের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর পরের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। আমি একটু এটাকে সরাই দেই। ঠিক আছে, আমাকে একটু বের করে বলো তো কিউ মাধ্যমে ল্যামডা এর ভ্যালু কত? কিউ মাধ্যমে ল্যামডা এর ভ্যালুটা কত আসে? আমি এইখান থেকে এফটা জানি, ফ্রিকোয়েন্সিটা জানি এবং ভেলোসিটিটা জানি, দুইটা জিনিস জানি। কিউ মাধ্যমের ফ্রিকোয়েন্সি হচ্ছে 500, দুইটা মাধ্যমের ফ্রিকোয়েন্সি হচ্ছে 500, আর কিউ মাধ্যমে বেগ হলো 350। তাহলে কিউ মাধ্যমে ল্যামডা এর ভ্যালুটা কত? ল্যামডা কিউ সমান সমান আমরা লিখতে পারবো ভি ডিভাইডেড বাই এফ। তাহলে কিউ মাধ্যমের জন্য ভি কিউ ডিভাইডেড বাই এফ। কিউ মাধ্যমের বেগ হচ্ছে 350 আর এফ হচ্ছে কি আমার 500। তাহলে এই ভ্যালুটা তুমি পাবা যদি হিসাব করো, দেখি কত আসে। 350 ভাগ 500, 0.7 মিটার। তাহলে কিউ মাধ্যমে যে ল্যামডার ভ্যালু, সেই ভ্যালুটা আসতেছে 0.7 মিটার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? 50টা কম্পন, একটা কম্পনে এই তরঙ্গটা 0.7 মিটার আগাই যাবে। তাহলে 50টা কম্পনে আমরা কতটুকু আগাবো? একটি কম্পনে অগ্রসর হবে, একটি কম্পনে অগ্রসর হবে 0.7 মিটার। 50টি কম্পনে, তাহলে 50টি কম্পনে অগ্রসর হবে 0.7 ইনটু 50 এত মিটার। তাহলে এটার ভ্যালুটা আসবে ইনটু 50 করলে 35 মিটার। 35 মিটার। তাহলে কিউ মাধ্যমে 50টা কম্পনে এই তরঙ্গটা 35 মিটার আগায় যাবে। বুঝছো? বুঝা গেছে ম্যাথটা? বলো ভাইয়া, বুঝা গেছে? ঠিক আছে, আগাই যাই আমরা। এরপর আমাকে কি বলছে? বায়ু ও পানিতে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা হলো 4.16 মিটার। হ্যাঁ, বায়ুতে শব্দের বেগটা দেওয়া আছে, পানিতে শব্দের বেগটা বের করা লাগবে। তাহলে একটি শব্দ তরঙ্গের, যে শব্দ তরঙ্গটা নিয়ে এখানে কথা বলা হয়েছে, একটাই তো শব্দ তরঙ্গ, তাই না? এই শব্দ তরঙ্গটা যেখান থেকে উৎপন্ন হয়েছে তার উৎপত্তি স্থল সেম। তাহলে এখানে উৎপত্তি স্থল যদি সেম হয়, ফ্রিকোয়েন্সিটা কি হবে এই জায়গায়?
সেম হবে ডেফিনেটলি, আগের ম্যাথের মতোই। ফ্রিকোয়েন্সিও এখানে সেম। ওকে, ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত? ভ্যালুটাও বলে দিছে, কিন্তু ভ্যালুটা হচ্ছে আমার 300 হার্টজ। 300 হার্টজ। এবার এবার আমরা কি জানি? v সমান সমান f ল্যামডা। তাহলে f যেহেতু কনস্ট্যান্ট, যার ভেলোসিটি বড় তার ল্যামডা বড়, যার ভেলোসিটি বড় তার ল্যামডা বড়। এবার আমাকে একটু বলো তো, বায়ু মাধ্যম আর পানি মাধ্যম, এই দুইটা মাধ্যমের মধ্যে শব্দ যাবে কোনটাতে, কোনটাতে তাড়াতাড়ি শব্দ যাবে সেটা আমার একটু বুঝতে হবে। তোমরা কি একটু মনে আছে তোমাদের, আমি যখন তরঙ্গটা পড়াইছিলাম, তরঙ্গ কিভাবে অগ্রসর হয়, তরঙ্গ কিভাবে অগ্রসর হয়, তরঙ্গ অগ্রসরটা কিভাবে হয়? শব্দ তরঙ্গটা হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি বলতেছি? শব্দ তরঙ্গটা হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? এখন অনুদৈর্ঘ্য তরঙ্গে কি ঘটে? অনুদৈর্ঘ্যে তরঙ্গ কি ঘটে? এটা যদি একটা কণা হয়, এখানে যদি আরেকটা কণা থাকে, এইখানে যদি আরেকটা কণা থাকে, এইখানে আরেকটা কণা, এই কণাগুলোর কম্পন কিভাবে হয় যেন? ধরো এই বরাবর শক্তি বা তরঙ্গটা প্রবাহিত হচ্ছে, তাহলে ওই একই দিকে কণাগুলোর সঞ্চালনটা ঘটবে, ওই একই দিকে কণাগুলোর সঞ্চালনটা ঘটবে, ঠিক আছে? তাই না? একই দিক বরাবর। এবং এই ঘটনাটাকে আমরা সংকোচন প্রসারণের মাধ্যমে দেখতে পাই। কিছুক্ষণ সংকোচন, তারপরে প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে দেখতে পাই। এবার খেয়াল করে দেখো তো, একটু কমন সেন্স চিন্তা করো, একটু কমন সেন্স চিন্তা করো। ধরো দুইটা কণা আছে, মাধ্যমের মধ্যে দুইটা কণা আছে, এখানে একটা কণা আর ঠিক তার পাশে এখানে একটা কণা। এটা হচ্ছে প্রথম কেস। আর আরেকটা কেসে এখানে একটা কণা আছে, এখানে আরেকটা কণা আছে, এটা হচ্ছে 2 নাম্বার কেস। সংকোচন প্রসারণ না, কিন্তু স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় দুইটা কণা খুব কাছাকাছি আছে, আর স্বাভাবিক অবস্থায় অন্য আরেকটা জায়গায় দুইটা কণা দূরে দূরে আছে। কমন সেন্স কি বলে? এই মাধ্যমে শক্তি তাড়াতাড়ি যাবে নাকি এই মাধ্যমে শক্তি তাড়াতাড়ি যাবে? খেয়াল করো, যদি এই প্রথম কণাটা শক্তি পায়, তাহলে সেই শক্তিটা তার পরের কণাতে ট্রান্সফার করতে যে সময়টা লাগবে, এই মাধ্যমে প্রথম কণা শক্তি পাওয়ার পর দ্বিতীয় কণার মধ্যে এই শক্তিটা ট্রান্সফার করতে দেরি হবে না, একটু দূরে অবস্থান করতেছে, একটু দেরি হবে শক্তি ট্রান্সফারটা। তাহলে আমরা বলতে পারবো প্রথম মাধ্যমে শক্তিটা ফাস্ট প্রবাহিত হচ্ছে। প্রথম মাধ্যমে যদি শক্তি তাড়াতাড়ি প্রবাহিত হয়, তাহলে প্রথম মাধ্যমে তরঙ্গের বেগটা কি হবে? বেশি হবে, তাই না? এই মাধ্যমে তাহলে তরঙ্গ বেগটা যদি v1 হয়, এই মাধ্যমে তরঙ্গ বেগটা যদি v2 হয়, আমরা বলতে পারবো v1 is greater than v2, v1 is greater than v2। এখন তাহলে আমাকে একটা জিনিস চিন্তা করে বলো, আমার পানি আর বাতাস আছে, পানি আর বাতাস, এইটার মধ্যে কোনটার ঘনত্ব বেশি হবে? ঘনত্ব নিয়ে হয়তো তোমাদের আইডিয়া নাই, বাট কোনটা ভারী হবে? তুমি এক বালতি পানি নিছো আর এক বালতি বাতাস নিছো, কোনটা ভারী হবে বলো তো? পানিটা ভারী হবে। তাহলে এক বালতি পানির মধ্যে বেশি পরিমাণ অণু আছে, তার ঘনত্বটা বেশি। তাহলে ঘনত্বটা যদি বেশি হয়, কণাগুলা কি কাছাকাছি থাকবে, ঘন ঘন থাকবে? যদি কণাগুলা ঘন ঘন থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? পানি মাধ্যমে শব্দের বেগটা বেশি হবে নাকি বায়ু মাধ্যমে শব্দের বেগটা বেশি হবে? বলো। এই জায়গায় যদি কণাগুলা পানির জন্য ঘন ঘন থাকে, ঘনত্ব বেশি, কাছাকাছি থাকে, তাহলে পানি মাধ্যমে শব্দের বেগটা বেশি হবে বায়ু মাধ্যমের তুলনায়। এই জিনিসটা কিন্তু তোমার, এই জিনিসটাই যে এক্সপ্লেনেশনটা আমি এখন দিলাম, এই এক্সপ্লেনেশনটা তোমার খ নাম্বারের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খ নাম্বারের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট কি বলছি আরেকবার বলতেছি। পানি মাধ্যমে কণাগুলা খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি যেহেতু থাকে, তাই আমরা বলতে পারবো যে পানি মাধ্যমে তরঙ্গ সঞ্চালনটা তাড়াতাড়ি ঘটবে কম্পেয়ার টু বায়ু মাধ্যম। যেহেতু তরঙ্গ সঞ্চালনটা পানি মাধ্যমে তাড়াতাড়ি ঘটতেছে, তাই পানি মাধ্যমে তরঙ্গের বেগটা বেশি হবে। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমরা বুঝতেছি যে দুইটা মাধ্যম যে আমাকে বলছে, একটা মাধ্যম হচ্ছে ওয়াটার, ওয়াটার মাধ্যমে ভেলোসিটি উইল বি গ্রেটার দেন এয়ার মাধ্যমের ভেলোসিটি, ভি ওয়াটার উইল গ্রেটার দেন ভি এয়ার, ঠিক আছে? তাহলে যদি এটা বেশি হয়, আমরা এখান থেকে খেয়াল করে দেখো, বায়ু মাধ্যমে বেগটা বলে দিছে 352, ঠিক আছে? 352। ভেলোসিটি যদি ওয়াটার মাধ্যমের বেশি হয়, ফ্রিকোয়েন্সিটা আমার কনস্ট্যান্ট,
হ্যাঁ, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক কেন? আচ্ছা, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড করে, ঠিক আছে? ওটা অন্য জিনিস, ওটার সাথে এইটার মিলাইতে পারবা না, মানে ওটার সাথে এখানে একটু মিলানো কষ্ট হয়ে যাবে তোমার। এইটা আমি দুইটা আলাদা মাধ্যম বলতেছি, আর ওটা একই মাধ্যমে দুইটা ভিন্ন ঘনত্বের জন্য, ওটা ডিফারেন্ট কথা, ওটা পরের কাজ। এখানে আসো, আমরা এখানে যেটা বলতেছি যে ভি সমান সমান এফ ল্যামডা, তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাকে বলো যার ভি বেশি হবে তার ল্যামডা কি হবে, বেশি হবে বা বড় হবে, লিখতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আমরা এখান থেকে বলতে পারবো যদি ওয়াটার মিডিয়ামের ভেলোসিটি বেশি হয় এয়ার এর থেকে, তাহলে আমরা ওয়াটার মিডিয়ামের যে ল্যামডা দ্যাট উইল বি গ্রেটার দেন এয়ার মিডিয়ামের ল্যামডা। ওয়াটার মিডিয়ামের ল্যামডা দ্যাট উইল বি গ্রেটার দেন এয়ার মিডিয়ামের ল্যামডা। ঠিক আছে, সো আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা বলে দিছে 4.16, তাহলে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার এইটা সমান সমান আসবে 4.16 মিটার। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার, ল্যামডা ওয়াটারের ভ্যালু কত, ল্যামডা ওয়াটারকে আমরা আবার লিখতে পারি ভি সমান সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান সমান ভি বাই এফ, তাহলে ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই এফ মাইনাস ভি অফ এয়ার ডিভাইডেড বাই এফ সমান সমান 4.16। তাহলে এই পরের লাইনটা আমরা কি লিখতে পারি, ফ্রিকোয়েন্সির মানটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে 300, ওয়াটারের ভেলোসিটিটা বের করা লাগবে, ওয়াটারের ভেলোসিটি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 মাইনাস এয়ারের ভেলোসিটিটা কত 352, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 300 সমান সমান 4.16। সো এখান থেকে ভাইয়া আমরা কি লিখতে পারবো, ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই 300 সমান সমান 4.16 প্লাস 352 বাই 300। তাহলে এই পুরো পার্টটাকে তুমি যদি ক্যালকুলেটরে বসাও, প্লাস 352 ভাগ 300, এটা আসবে 5.33। সো ফাইনালি আমরা ভি অফ ওয়াটার মিডিয়ামে যে ভেলোসিটিটা পাবো এই 300টা পাশে চলে যাবে, অ্যানসার ইনটু 300 করলে 1600 মিটার পার সেকেন্ড, 1600 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার পানি মাধ্যমে তরঙ্গের বেগ, বুঝছো? পানি মাধ্যমে তরঙ্গের বেগ 1600 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যারা বলছো যে পরীক্ষা আছে, আমি এটা কিন্তু প্রথমবারই ক্লিয়ার করছি তোমাদের, যে যাদের পরীক্ষা আছে তারা চাইলে চলে যেতে পারো, তাদের ক্লাস করার দরকার নাই, পরবর্তীতে তোমরা রেকর্ডটা করে নিও, কোথাও প্রবলেম হলে আমাকে জানাও, আমি তোমাদেরকে সেই প্রবলেমটা সলভ করে দিব, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিছি অলরেডি। সো যাদের পরীক্ষা আছে তোমরা এখনো চলে যেতে পারো, ক্লাস না করলেও হবে, তোমরা পরে রেকর্ডিং করে নিও নিজের সব সময় মতো করে। আচ্ছা, আগাই আমরা। এরপর আমাকে কি বলছে, তিনটি সুরশলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 123, 369, 615 হার্জ। বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তিনটা সুরশলাকাই বায়ুতে আছে, তাহলে তাদের মাধ্যমটা সেম। আবারও বুঝো, সব জায়গায় কিন্তু এই জিনিসটুকু তুমি যদি ধরতে পারো কোনটা সেম থাকবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে মাধ্যমটা থাকতেছে হচ্ছে আমার সেম, মাধ্যম যদি সেম হয় তাহলে আমরা ভি সমান সমান জানি এফ ল্যামডা, ভেলোসিটিটাও হবে কনস্ট্যান্ট, মাধ্যম সেম ভেলোসিটিটা হবে কনস্ট্যান্ট, তাহলে আমরা ভি সমান সমান জানি এফ ল্যামডা। তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তার ল্যামডা কম হবে, যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তার ল্যামডা কম হবে। তিনটা ল্যামডা দেওয়া আছে, প্রথমটাকে বললাম ল্যামডা, সরি তিনটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটাকে বললাম f1, এটাকে বললাম f2, এইটাকে বললাম f3। তাহলে এখান থেকে আমরা কি একটা জিনিস লিখতে পারবো, দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা, এই ম্যাথটার জন্য এই লাইনটা লিখতে পারবো কিনা। দেখো, প্রথম মাধ্যমের যে ফ্রিকোয়েন্সি v সমান সমান f1 ল্যামডা 1 লেখা যাবে, প্রথম মাধ্যমের ফ্রিকোয়েন্সি v সমান সমান f1 ল্যামডা 1।
আবার দ্বিতীয় মাধ্যম কনসিডার করলে v সমান সমান লিখতে পারবো f2 ল্যামডা 2। তৃতীয় মাধ্যম না, ভুল বলছি, দ্বিতীয় সুর শলাকা চিন্তা করলে ওই একই মাধ্যমে f2 ল্যামডা 2। তৃতীয় সুর শলাকা চিন্তা করলে ওই একই মাধ্যমে f3 ল্যামডা 3। এই তিনটা জিনিস লিখতে পারি, তিনটার জন্যই সেম। প্রথম মাধ্যমের জন্য, প্রথম সুর শলাকার জন্য f1 ল্যামডা 1, দ্বিতীয় সুর শলাকার জন্য f2 ল্যামডা 2, তৃতীয় সুর শলাকার জন্য f3 ল্যামডা 3। তাহলে এইখান থেকে প্রথম দুইটাকে ইকুয়েট করো একটু, প্রথম দুইটাকে f1 ল্যামডা 1 সমান সমান f2 ল্যামডা 2, যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান সমান কি লিখতে পারি? ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান সমান লিখতে পারবো f2 বাই f1। f2 এর মান কত? f2 এর মান হচ্ছে 369 আর f1 এর মান কত? 123। তাহলে এইটা করলে তুমি পাবা, সুতরাং ল্যামডা 1 বাই ল্যামডা 2 এইটা সমান সমান আসবে, ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা সমান সমান আসবে 3/1। কি আসতেছে? 3/1। ওকে, 3/1, 3 গুণ হচ্ছে একটা আরেকটার। এরপর পরেরটা দিয়ে যদি আমি একটু কনসিডার করতে চাই, পরেরটা দিয়ে চিন্তা করব একটু, পরের দুইটা নিয়ে। পরের দুইটা কোন দুইটা? ধরো আমি f2 আর f3 নিয়ে চিন্তা করতেছি, তাহলে f2 ল্যামডা 2 সমান সমান, আচ্ছা পরেরটা দিয়ে না করে প্রথমটা আর 3 নাম্বারটা করো, তাহলে সহজ হবে। এটা দেখো, এটা আর এটা, f1 ল্যামডা 1 সমান সমান বলতে পারবো f3 ল্যামডা 3। তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 3 সমান সমান কি বলতে পারবো? ল্যামডা 1 বাই ল্যামডা 3 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে f3 ডিভাইডেড বাই f1। f3 এর মান কত? f3 এর মান হচ্ছে 615 আর f1 এর মান কত? f1 এর মান হচ্ছে 123। তাহলে আমরা এখান থেকে ল্যামডা 1 বাই ল্যামডা 3 সমান সমান যেটা বলতে পারি, ল্যামডা 1 বাই ল্যামডা 3 এটা করলে মনে হয় 5 আসবে, 615 ভাগ 123, হ্যাঁ 5 ডিভাইডেড বাই 1। এখন অনুপাত কম্পেয়ার করার জন্য, অনুপাত কম্পেয়ার করার জন্য কি করা লাগে? যে কোনো একটাকে সমান করা লাগে না? তোমরা ম্যাথে শিখে আসছো। তাহলে এই জায়গায় উপরে ল্যামডা 1, দুই জায়গায় ল্যামডা 1 আছে, তাহলে ল্যামডা 1 এখানে 3 এখানে 5, এটারে 5 দিয়ে গুণ করো, উপর নিচে 5 দিয়ে গুণ করো, আর এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করো। কেন এটা দিয়ে করলাম সেটাই পরের লাইনটাই বুঝবা। তাহলে দেখো, যদি এটারে 5 দিয়ে গুণ করি, 3 5 15, 15/5, আর এটারে যদি 3 দিয়ে গুণ করি উপরে হয়ে যাবে 15/3। তাহলে দেখো তোমার এই জায়গায় ল্যামডা 1 এর এখানে আছে 15, এখানেও ল্যামডা 1 এর জায়গায় আছে হচ্ছে 15। তাহলে আমি আলটিমেটলি ল্যামডা 1 is to ল্যামডা 2, ল্যামডা 1 is to ল্যামডা 2 into is to ল্যামডা 3। অনুপাতটা কি লিখতে পারি? ল্যামডা 1 এ লিখবো 15, ল্যামডা 2 তে লিখবো হচ্ছে 5, আর ল্যামডা 3 তে লিখবো 3। এই দেখো, ল্যামডা 1 এ 15, ল্যামডা 2 তে 5, আর ল্যামডা 3 তে 3। এইটা হচ্ছে আমার অ্যানসার। বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? অ্যানসারটা বুঝছো কিনা বলো? কিভাবে আনলাম এটা? যদিও ম্যাথের কনসেপ্ট, তোমরা এই যে অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটাতে এই জিনিসগুলো দেখে আসছো কিভাবে করে। ঠিক আছে, চলো আগাই যাই। এরপর কি বলছে? একটি তরঙ্গ 3 মিনিটে বায়ুতে 3 মিনিটে বা 1020 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? খুব ঠান্ডা মাথায় বুঝো। প্রথম লাইনটা দেখে কি বলছে? বায়ুতে 3 মিনিটে 1200 মিটার, তাহলে বেগ কত? তরঙ্গের বেগ কত? 1200 মিটার, সরি 1200 না তো 1020, কি বলতেছি মাথা মতো আউলে গেছে। 1020 3 মিনিট, তাহলে 3 × 60 এত সেকেন্ড। তাহলে বেগটা আমি পেয়ে যাব 1020 ডিভাইডেড বাই 60 × 3, এটার ভ্যালু আসবে 17/3, মানে 5.67 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার তরঙ্গ বেগের মান। তরঙ্গ বেগের মান। এখান থেকে আমার তরঙ্গ দৈর্ঘ্য বলছে 50 সেন্টিমিটার, তাহলে ল্যামডার ভ্যালু, ল্যামডা সমান সমান হচ্ছে 50 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.5 মিটার। ভাইয়া আমরা কি জানি? ভি সমান সমান এফ ল্যামডা, তাহলে ভি এর মান হলো 5.67, এফ এর মান
জানি না ল্যামডা এর মান 0.5, ল্যামডা এর মান 0.5, তাহলে f সমান সমান কি লিখতে পারবো 5.67 ডিভাইডেড বাই 0.5। তাহলে আমরা এটা একটু করি, এটা করলে আমরা পাবো 11.33 ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। এবার পর্যায়কাল বের করার সূত্র কি? পর্যায়কাল সমান সমান আমরা জানি 1/f, তাহলে 1/11.33, সো এটার ভ্যালুটা আসতেছে 1/11.33.88.08824 এত সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল এটার ভ্যালু আসলো 0.08824 সেকেন্ড। বলো পারছো? করতে পারছো? বলো, কথা বলো, করতে পারছো? সহজ ম্যাথ, পারবা আশা করি। আমরা এবার কয়েকটা সিকিউ সলভ করি একটু, এই টপিকের কয়েকটা সিকিউ আসছে পরীক্ষায়, এগুলো একটু দেখি। প্রথমে কি বলছে, দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দয়ের হার্টজ বলছে, হার্টজ বললে কম্পাঙ্ক দয় কত হবে? এটা ভুল আছে এখানে, এটা ভুল আছে, তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্য হবে, তরঙ্গ দয়ের কম্পাঙ্কের পার্থক্য। হ্যাঁ, কম্পাঙ্কের পার্থক্যটা বলছে 250 হার্টজ। এখন দুইটা তরঙ্গ দেওয়া আছে এখানে, দুইটা তরঙ্গ লেখা আছে এখানে, একটা তরঙ্গ হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে, আরেকটা সি থেকে ডি। এবি এর মান আর সিডি এর মান কি বলছে? সমান। এবি এর মান আর সিডি এর মান বলছে সমান। ভাইয়া এই জায়গাটাতে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হচ্ছে, এখানে কয়টা পূর্ণ কম্পন হয়েছে? এখানে কয়টা পূর্ণ কম্পন? এইটুকু মিলে হবে একটা পূর্ণ কম্পন, তাহলে 1 ল্যামডা, এখান থেকে হচ্ছে এইটুকু 1 ল্যামডা, এইটুকু হচ্ছে দুইটা পূর্ণ কম্পন 2 ল্যামডা, এইটা হচ্ছে তিনটা পূর্ণ কম্পন 3 ল্যামডা। তাহলে এবি সমান সমান প্রথমটার জন্য, এবি সমান সমান প্রথমটা যেহেতু, তাহলে 3 ল্যামডা 1 এটা লিখতে পারি, এটা লিখতে পারি। পরেরটার জন্য দেখো, এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু দুইটা, এখান থেকে এইটুকু তিনটা, এখান থেকে এইটুকু চারটা, তাহলে সিডি সমান সমান, আমরা সিডি সমান সমান 4 ল্যামডা 2 এই কথাটা লিখতে পারি, এই কথাটা লিখতে পারি। এখন যেহেতু এবি এর মান আর সিডি এর মান সমান, এবি এর মান আর সিডি এর মান প্রশ্নে বলে দিয়েছে সমান, তাহলে আমরা কি বলতে পারবো? এবি সমান সমান যদি সিডি হয়, সুতরাং 3 ল্যামডা 1 সমান সমান 4 ল্যামডা 2, 3 ল্যামডা 1 সমান সমান 4 ল্যামডা 2। তাহলে আমরা এখান থেকে ল্যামডা 1 সমান সমান কি লিখতে পারবো? 4/3 ল্যামডা 2। ল্যামডা 1 সমান সমান কি লিখতে পারবো? 4/3 ল্যামডা 2। এই 4 এর নিচে 3 চলে আসলো, ল্যামডা 2 শেষ। বুঝা গেছে? বুঝা গেছে? এইটুকু আমরা লিখছি। এখন আমাকে কি বলছে? এখন আমাকে কি বলছে দেখো তো, দুইটা তরঙ্গের বেগ কিন্তু আলাদা। প্রথমটার বেগ কত? 400, দ্বিতীয়টার বেগ কত? 350। দুইটা কিন্তু ভিন্ন মাধ্যমে, একই মাধ্যমে নাই, দুইটা ভিন্ন মাধ্যমে, একই মাধ্যমে নাই। প্রথমটার 400 মিটার পার সেকেন্ড আর পরেরটায় 350 মিটার পার সেকেন্ড। এখন বুঝার চেষ্টা করো, দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য বলে দিচ্ছে 250 হার্টজ। এবার এইখান থেকে দুইটা ল্যামডার পরিচয় আমি জানি। প্রথমটার জন্য দেখো এইখানে কিন্তু কোনো কিছু সমান নাই, প্রশ্নটা বুঝছো? এই যারা রিক্যাপ চাচ্ছ, তুমি অনেক পরে আসছো আমি জানি, সো তুমি পরে দেখে নিও, এই কি বলে রেকর্ডিং দেখে নিও, রেকর্ডিং দেখলে বুঝবা। আগের অনেকগুলো ম্যাথ সেম টাইপের করাইছি, এই জন্য আর মানে রিক্যাপ দিব না। দেখো যেটা বলতেছি বুঝছো, এই জায়গায় ভি সমান সমান এফ ল্যামডা, এই জিনিসটার মধ্যে এই সমীকরণে এখন কিন্তু কোনো কিছুই আর কনস্ট্যান্ট নাই। দুইটার দেখো ল্যামডা আলাদা, দুইটার ল্যামডা আলাদা, এরপর দেখো দুইটার বেগ আলাদা, এরপর দেখো দুইটার কম্পাঙ্কও আলাদা। তাহলে কোনো কিছু কি নাই আর সেম নাই। তাহলে আমি এখন এখান থেকে ডিরেক্টলি বলতে পারবো না
যে এই মাধ্যম দুইটার মধ্যে এইটা সেম, এইটা এটার পার্থক্য, তাই এইটা বড় এটা ছোট, এই জিনিসগুলো আমি বলতে পারবো না। তাহলে কি করতে হবে? আমরা প্রথমটা এক নাম্বারটার জন্য একটা ইকুয়েশন লিখতে পারবো, v1 সমান সমান f1 lambda 1 বলা যায়। v1 সমান সমান f1 lambda 1 বলে দিছি। একই রকম ভাবে v2 সমান সমান f2 lambda 2, v2 সমান সমান f2 lambda 2, এই যে এটার জন্য f2 lambda 2, ঠিক আছে। এরপরে আমরা v1 এর মান কত বলে দিছে 400, 400 সমান সমান f1 lambda 1, lambda 1 এর ভ্যালু কত? lambda 1 সমান সমান 4/3 lambda 2, 4/3 lambda 2, এই দেখো lambda 1 এর ভ্যালুটা এখানে বসাই দিছি, 4/3 lambda 2 বসাইলাম, ঠিক আছে। দুইটা ভাগ ভাগ করে একসাথে আগাইবো, একসাথে আগাবো আমরা। এই জায়গায় v2 এর মান কত? v2 এর মান বলে দিছে 350, f2 এর মান জানি না, রেখে দাও f2 lambda 2। এবার এই 400 এখানে চলে আসুক, 100 এখানে চলে আসুক, তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, 300 যদি এইখানে চলে আসে আর 400 দিয়ে যদি ভাগ করে দাও, 400 কে 4 দিয়ে ভাগ করলে 100 আসবে, 100 × 3 এটা আসবে হচ্ছে 300 সমান সমান f1 lambda 2, f1 lambda 2। দেখো এই লাইনটা দেখো, এটা কি করছি, এই 4 নিচে চলে আসছে, তাহলে 400 ভাগ 4 মানে হলো 100, আর এই 3 উপরে চলে আসছে, 100 × 3 মানে হচ্ছে 300, তাহলে 300 সমান সমান f1 lambda 2 লেখা যাবে। এই লাইনটা লেখা যাবে, কথা বলো, এই লাইনটা লেখা যাবে কিনা? f1 lambda 1 থেকে শুরু করছি, এখন কি করছি, f1 lambda 2 নিয়ে আসছে কিন্তু, ঠিক আছে, lambda 2 কিন্তু নিয়ে আসছি, কেয়ারফুল থাকো। এবার এখানে আসো, এখানে আসো, এখান থেকে আমরা কি জানি, এটা তো এটাই 350 সমান সমান f2 lambda 2। এই করার কারণে লাভটা হইছে কি, এইটা করার কারণে লাভটা হইছে কি, লাভটা হইছে দেখো এই সমীকরণেও এইখানে আছে lambda 2, এই সমীকরণেও এখানে আছে lambda 2, lambda 2 এর সাথে একটা জিনিস গুণ হচ্ছে, এইখানে গুণ হচ্ছে f1, এইখানে গুণ হচ্ছে f2, গুণফলটা আসতেছে 350, গুণফলটা আসতেছে 300। তাহলে কি মনে হয় বলো তো, এখানে f1 বড় নাকি f2 বড়? বলো, f1 বড় নাকি f2 বড়? এখান থেকে দেখে বলো, এই দুইটা সমীকরণ দেখে বলো f1 বড় না f2 বড়। দেখো তো lambda 2 এর সাথে f2 গুণ হওয়াতে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা বড় আসছে না, 350 আসছে, আর এখানে কি আসছে 300 আসছে, তাহলে আমার f2 টা বড় হবে। সো আমরা এখান থেকে বলতে পারবো f2 minus f1 বা f2 is greater than f1, এটাকে লিখি f2 is greater than f1, তাহলে f2 minus f1 এইটা আসবে হচ্ছে ওই যে 250, 250 বুঝা গেছে? বলো বুঝছো? f2 minus f1 এইটা সমান সমান আসছে 250। দেখো এই জিনিসটা আরেকবার বলতেছি, দুইটাতেই আছে lambda 2, এখানেও lambda 2, এখানেও lambda 2, এখানে lambda 2 এর সাথে f2 গুণ হয়ে যে গুণফলটা আসছে সেই গুণফলটা বড়, এখানে lambda 2 এর সাথে f1 গুণ হয়ে যে গুণফলটা আসছে সেই গুণফলটা ছোট, তার মানে এখানে বড় সংখ্যা গুণ হয়েছে আর এখানে ছোট সংখ্যা গুণ হয়েছে, বড় সংখ্যাটা তাহলে f2, ছোট সংখ্যাটা তাহলে f1, ঠিক আছে। ওকে, তাহলে f2 minus f1 টা আসছে হচ্ছে আমার 250। তারপর আমাদের কি করা লাগবে, তারপরে দেখি কি করা লাগবে, f2 minus f1 যদি 250 হয়, f2 সমান সমান আমরা কি লিখতে পারি, f2 সমান সমান আমরা কি লিখতে পারি, f2 সমান সমান আমরা লিখতে পারবো v2 by lambda 2 সমান সমান v1 মাইনাস f1 সমান সমান v1 by lambda 1 হচ্ছে 250, ঠিক আছে। f2 এর জায়গায় f এর জায়গায় বললাম v by lambda এবং এই f এর জায়গায় বললাম v by lambda, তাহলে দুই নাম্বারটার জন্য v2 by lambda 2, এক নাম্বারটার জন্য v1 by lambda 1। এখান থেকে আমরা যদি পরের লাইনটা লেখার চেষ্টা করি, v2 এর মানটা কত, v2 এর মানটা কত 400, তাই না, 400 না 350, 350 ডিভাইডেড বাই lambda 2 মাইনাস 400, v1 এর মান 400। এবার আসো এই যে lambda 1 এর জায়গায়
4/3 ল্যামডা 2 এটা বসাই দেই 4/3 ল্যামডা 2 ল্যামডা 1 এর জায়গায় এটা বসাইছি সমান সমান আসছে 250 ঠিক আছে এই যে সমীকরণটা এই সমীকরণটা সমাধান করে তুমি ল্যামডা 2 এর মানটা বের করবা কি বের করবা ল্যামডা 2 এর মানটা বের করবা তারপর ওই ল্যামডা 2টা এখানে বসাই দিলে ল্যামডা 1 এর মানটা পেয়ে যাবা এই ল্যামডা 2টা এখানে বসাই দিলে ল্যামডা 1 এর মানটা পেয়ে যাবা তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 পেয়ে গেছো তারপর এই যে এই দুইটা সমীকরণে v সমান সমান f ল্যামডা এটা ইউজ করে ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবা তাহলে বাকিটুক নিজেরা করবা বাকিটুক একটু নিজেরা করে নিবা আমি বুঝাই দিছি পুরো ম্যাথটা ল্যামডা 2 বের করলা তারপর উপরের সমীকরণটা এই যে এই সমীকরণ দিয়ে ল্যামডা 1 বের করবা তারপর v সমান সমান f ল্যামডা দিয়ে কম্পাঙ্ক দুইটা বের করবা যেটা তোমার প্রশ্নে চাইছে ক্লিয়ার ঠিক আছে চলো আগাই ও এখানে তো আরেকটা ম্যাথ আছে ঘ নাম্বার আরেকটা ম্যাথ আছে দেখি ঘ নাম্বারটা কি বলছে এটা কি ডাবল আসছে হ্যাঁ এটা ডাবল আসছে এটা ডিলিট করে দিই ঠিক আছে ওকে এটার আরেকটা আছে সিকিউ মানে সিকিউ এর ঘ আছে এখানে কি বলছে দেখি চলো ঘ নাম্বারটা কি বলছে দৃশ্যকল্প 2 এ তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি অঙ্কন করো এবং গ্রাফ হতে এদের সম্পর্ক দেখাও হ্যাঁ দেখো কি বলছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কিছু 0.7 1 তারপরে তরঙ্গ দৈর্ঘ্য 1.5 0.2 4 আর এখান থেকে হচ্ছে কি আমার ওইটার কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে তাহলে আগে এই তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক এই গ্রাফটা আঁকো কি রকম হয় গ্রাফটা দেখি এই গ্রাফটা কি রকম হয় সেটা আগে একটু দেখি দেখো এই বরাবর আমার রাখবে হচ্ছে কম্পাঙ্কটা আর এই বরাবর আমরা রাখবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা ঠিক আছে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সো আমরা এখান থেকে যদি একটু বোঝার চেষ্টা করি কিভাবে আঁকবা খাতায় এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তাহলে প্রথম ভ্যালুটা কত তরঙ্গ দৈর্ঘ্যের প্রথম কম্পাঙ্কের ভ্যালুটা কত 460 তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি 460 হয় এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির এক্সিস 460 460 তাহলে এখানে গ্যাপ কত করে না এখানে কোনো ফিক্সড গ্যাপও বলে নাই ফিক্সড গ্যাপও নাই র্যান্ডমলি সাজাই দিছে আর কি তাহলে তুমি এগুলা ভ্যালুগুলো বসাও ঠিক আছে তাহলে আমি ধরলাম 450টা এখানে আচ্ছা একটা কাজ করি এখানে এই ল্যামডা আর এফ এই দুটো গুণ করে দাও কত আসে দেখো ল্যামডা আর এফ এই দুটো গুণ করে দাও 0.7 * 460 এটা করলে আসবে এখানে ভেলোসিটিটা বের করতেছি ভেলোসিটি সমান সমান 322 এটা গুণ করো এটা গুণ করলে আসবে হচ্ছে 320 এটা গুণ করো এটা গুণ করলে আসবে 315 এটা গুণ করো এটা গুণ করলে আসবে 130 * 2.5 325 আর এটা গুণ করো এটা করলে আসবে 320 ঠিক আছে তাহলে এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো আমরা এই যে এই মানগুলা ভেলোসিটির যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা কিন্তু সবগুলাই মোটামুটি 320 এর কাছাকাছি এটা একদম 320 এটাও একদম 320 এটা একটু কাছাকাছি এটা একটু কাছাকাছি এখন কাছাকাছি এই রাজদীপ বড়ুয়া তুমি কি আগের ক্লাসটা করছো আজকের ক্লাসটা শুরু থেকে করছো বলো এই অ্যানসারটা দাও আগের ক্লাসটা আর আজকের ক্লাসটা শুরু থেকে করছো কিনা বলো আমরা তরঙ্গের আরেকটা ক্লাস করছি যাকে বলছি সে বলো অ্যানসার দাও তুমি আগের ক্লাস আর আজকের ক্লাস শুরু থেকে করতেছো তো তুমি যদি শুরু থেকে না করো তুমি কিভাবে বুঝবা বলো এখন তুমি যদি আগের ক্লাসটা করাইছি 3 ঘন্টা আজকের ক্লাস করাইতেছি আরো 1 ঘন্টা 4 ঘন্টার ক্লাস মিস করে এসে যদি আজকে করো তাহলে কেমনে হবে তো যারা আগের ক্লাস করো না আগের ক্লাস করে আসো হ্যাঁ নতুন ভর্তি হইতেই পারো সমস্যা নাই তো নতুন ভর্তি হলে আগের ক্লাসগুলো করো আগে এই তরঙ্গ চ্যাপ্টারের একটা ক্লাস 3 ঘন্টা হইছে আজকে আরো 1 ঘন্টা হচ্ছে সো এই পুরো ব্যাপারটা না করলে তো বুঝবো না ভাই এটাই তো স্বাভাবিক তাই না তুমি ক্লাসের মাঝখানে এসে যদি বলো ভাইয়া বুঝতেছি না তাহলে তো এটাই তুমি তো পুরো ক্লাস করো না সেটা আমি জানি ঠিক আছে এই জন্য আমি তোমাকে বলছি যে একটু আগের ক্লাসগুলো করে আসো এখন চলে যাও সমস্যা নাই এই ক্লাস পরে করে নিও রেকর্ডে
প্রবলেম হলে জানাও আমাদেরকে, প্রবলেম সলভ করে দেব, বাট অবশ্যই আগের ক্লাসটা আগে করে আসো। যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে ভেলোসিটির ভ্যালুটা অলমোস্ট কিন্তু 320 এর কাছাকাছি সবগুলাই, এক্স্যাক্টলি 320 হয় নাই। এইটার কারণটা হচ্ছে ভাইয়া এই যে এইখানে যেটা আছে না, মানে যে প্রশ্ন বানাইছে সে 320 ধরেই করছে, কিন্তু এই ল্যামডার ভ্যালুটা যখন ফ্রিকোয়েন্সি 460 হইছে, তুমি ধরো এখানে ভি এর ভ্যালু 320 ধরলাম, 320, ফ্রিকোয়েন্সির মান 460, এবার ল্যামডা কত আসে একটু ক্যালকুলেট করো, ভি ডিভাইডেড বাই এফ, 320 ভাগ, ধরো এটাতে আমি যদি 320 ভেলোসিটি ধরি আর ফ্রিকোয়েন্সিটা 460 ধরি, তাহলে মানটা কত আসে দেখি, 460, এই ভ্যালুটা আসবে 0.6956। এই যে 0.6956 কে প্রশ্নে বলে দিছে হচ্ছে 0.7। প্রশ্নে অ্যাকচুয়ালি এটা দেওয়ার কথা ছিল বা এটা দেওয়া উচিত ছিল, কিন্তু দিছে কোনটা, 0.7। কেন? কারণ এইটাকে আমি যদি, এই জিনিসটাকে যদি আমি 0.6956 কে রাউন্ড অফ করি, তাহলে আমি 0.7 বলতে পারবো, 0.7 করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি যে এই প্রত্যেকটা ভ্যালুই আসলে 320 ধরে করা হয়েছে প্রশ্ন। তো তুমি যদি মানগুলা বসাও, একটা লেখ যদি গ্রাফ আঁকার চেষ্টা করো, তাহলে এফ এর ভ্যালু 460 কোথায় সেটা, ধরো এটা হচ্ছে আমার 460, ধরলাম এটা হচ্ছে আমার 460, 320 80 কোথায় ধরবো, ধরলাম এটা হচ্ছে 80, এটা হলো 80, 80 160, 160 কি আছে না 130 আছে, তাহলে এটা হচ্ছে আমার 130, তারপর 210টা কোথায় আছে, এখান থেকে একটা চোখের আন্দাজে নিয়ে নাও, 210 এখানে হয়তো, তারপর কোনটা, তারপর হলো 210 এর পরে 320, 210 এর পরে 320, এখান থেকে এইটুকু 320, এটা হচ্ছে 320, আর এটা মনে করো 460। ঠিক একই রকম ভাবে তুমি ওই ল্যামডা গুলা বসাই দাও। ল্যামডা কি বসাবা, ল্যামডা যদি এখানে বসাও তাহলে কি আসতেছে, এখানে যদি বসাও তাহলে ল্যামডা আসবে 0.7, এটা লেটস সে 0.7, এটা মনে করলাম 1, তারপর এইটুকু হচ্ছে আমার 1.5, তারপর এইটুকু হচ্ছে আমার 2.5, এটা 2.5, আর এটা হচ্ছে মনে করো 4, এটা মনে করো 4। ঠিক আছে, এখন বিন্দুগুলা বসাও, তাহলে 0.7 এর জন্য 460, তাহলে এই বিন্দুটা হবে এইখানে, এই যে 0.7 460, তারপর 1 এর জন্য কি হচ্ছে, 1 এর জন্য হলো আমার 320, তাহলে 1 320, এই যে 1 এর জন্য 320, তাহলে এটা হয়তো এখানে কোনো একটা জায়গায় থাকবে। ঠিক আছে, তারপর কি 1.5 270 210, তাহলে 1.5 210 এখানে, ঠিক আছে এই জায়গায়, তারপর 2.5 130, এটা এখানে, তারপর 4 80, এটা এখানে। তো এই চারটা বিন্দুকে তুমি যদি সংযোগ করো, তাহলে যে লেখটা পাবা সেই লেখটা দেখতে অনেকটা, এই যে চারটা বিন্দুকে জাস্ট নিজের হাতে সংযোগ করে দিবা এরকম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্রাফ। কি গ্রাফ? এটা হচ্ছে আমার ল্যামডা ভার্সেস এফ এর গ্রাফ। এবং এই গ্রাফ থেকে যেহেতু আমি দেখতে পাচ্ছি এফ আর ল্যামডা এই দুইটার গুণফল মোটামুটি 320 এর কাছাকাছি, তো তুমি বলবা এখানে কি বলছে দেখো তো, এদের সম্পর্ক বের করতে, কার কার সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং এফ কম্পাঙ্ক এই দুইটার মধ্যে সম্পর্ক, তাহলে আমরা বলতে পারবো কি এফ ইনটু ল্যামডা এইটা সমান সমান হচ্ছে 320, এইটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। বুঝা গেছে? বলো বুঝা গেছে কিনা? গ্রাফটা আঁকবা ডেটাগুলা থেকে, তারপর তুমি যেহেতু এই দুটো গুণ করে দেখতেছো মোটামুটি 320 এর রেঞ্জে আসতেছে, এটা লিখে দিলেই হবে f ইনটু ল্যামডা সমান সমান 320, বা ভেলোসিটি সমান সমান অর ভেলোসিটি সমান সমান 320, f ল্যামডা যেহেতু ভেলোসিটি মিন করে। অ্যাকুরেটলি করা যাবে না এই গ্রাফ, তো অ্যাকুরেটলি করা আসলে গ্রাফ পেপার ছাড়া সম্ভব না। তো তোমার পরীক্ষায় আসলে ফিজিক্স পরীক্ষায় গ্রাফ পেপারটা দিবেও না, হ্যাঁ কোনো ফিজিক্স পরীক্ষায় গ্রাফ পেপার দিবে না।
যদি গ্রাফ পেপার দেয় তাহলে তো তুমি ম্যাথে যেভাবে গ্রাফ আঁকো সেভাবে আঁকলেই হবে, বাট যদি গ্রাফ পেপার না দেয় এই যে আমার মতো করে একটু চোখের আন্দাজে নিতে হবে। এইটুকু মনে করলে 80, তার একটু বেশি 130, তার আর একটু বেশি হচ্ছে 270, এভাবে তোমার একটা চোখের আন্দাজে একটা গ্রাফটা আঁকতে হবে। অ্যাকুরেট হবে না, এটাই স্বাভাবিক, কারণ চোখের আন্দাজে তো আসলে অ্যাকুরেট বানানো যাবে না। এটা নিয়ে মানে চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি এভাবে করো তাহলেই হবে। ঠিক আছে, চলো আগাই। পরেরটা কি বলছে? একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য, সরল দোলকের সুতার দৈর্ঘ্য হচ্ছে 99 সেন্টিমিটার। দোলকটিকে 9.8 অভিকর্ষজ ত্বরণ সম্পন্ন স্থানে দুলতে দেওয়া হলো। পি এর দোলনকাল, সরল দোলকের দোলনকালের সমীকরণ আমরা জানি, টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে 2 পাই রুট ওভার এল এর মান কত? 99 সেন্টিমিটার, তাহলে 0.999 মিটার। জি এর মান কত? 9.8। তাহলে এটার কত ভ্যালু আসতেছে? 2 পাই রুট ওভার 0.99 ভাগ 9.8, এই ভ্যালুটা আসবে 1.997 মিটার, 9 সেকেন্ড। পর্যায়কাল, পর্যায়কালের এই সূত্রটা, হ্যাঁ খুব সহজ ম্যাথ, এগুলো কিন্তু ঢাকা বোর্ডে আসছে। দেখো 2023 সালে ঢাকা বোর্ডে আসতেই পারে তোমাদের বেলায়। জাস্ট সূত্র বসাবা, ম্যাথ করে ফেলবা, হয়ে যাবে। 4 নাম্বারটা কি বলছে? কোন মাধ্যমে সঞ্চালিত দুটি উৎস কর্তৃক সৃষ্ট তরঙ্গের, দুইটা মাধ্যম দেওয়া আছে না, কোন মাধ্যম বলছে, একই মাধ্যম, ঠিক আছে, একই মাধ্যম বলছে, কোন মাধ্যম বলে দিছে। একটা মাধ্যম, এই মাধ্যমে দুইটা উৎস আছে, আলাদা দুইটা উৎস, দুটি উৎস, তার মানে ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সিটা সেম হবে না, ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি ডিফারেন্স ফ্রিকোয়েন্সি হয়, তার জন্য আমার এ আর বি এর পর্যায়কাল, এই দুইটার পর্যায়কালের অনুপাতটা বের করা লাগবে বা তুলনা করা লাগবে। ভাইয়া পর্যায়কাল যদি ডিফারেন্ট হয়, পর্যায়কাল কার সাথে রিলেটেড? টাইম পিরিয়ডটা কার সাথে রিলেটেড? পর্যায়কাল যদি টি হয়, টি সমান সমান কি 1/f না, কম্পাঙ্কের সাথে রিলেটেড। তাহলে আমার কম্পাঙ্কটাকে বের করা লাগবে বা কম্পাঙ্কের তুলনাটা আগে করা লাগবে। কম্পাঙ্কের তুলনা যদি করতে পারি তাহলে আমি পর্যায়কালের তুলনাও করতে পারবো। তুলনা করতে বলছে, এক্স্যাক্টলি মান বের করতে বলে নাই, পর্যায়কাল কত সেটা বের করতে বলে নাই, সো আমি তুলনা করতে পারলেই হইলো আমার কাজ। এবার আসো একটু বোঝার চেষ্টা করি, এখানে কয়টা পূর্ণ কম্পন তৈরি হয়েছে? এখান থেকে এটা হলো একটা, তারপর এখান থেকে এটা হলো আরেকটা, দুইটা। তাহলে দুইটা পূর্ণ কম্পন মানে হচ্ছে টুয়াইস ল্যামডা 2, টুয়াইস ল্যামডা 1, এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে টুয়াইস ল্যামডা 1 সমান সমান এখান থেকে এইটুকু ডিসটেন্স কত? 8 সেন্টিমিটার। তাহলে টুয়াইস ল্যামডা 1 সমান সমান লিখলাম 8 সেন্টিমিটার। তাহলে ল্যামডা 1 সমান সমান কি পাবো? ল্যামডা 1 সমান সমান আমি লিখতে পারবো 8/2 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। একই রকম ভাবে এইটা হচ্ছে একটা পূর্ণ কম্পন মানে পুরাটাই হচ্ছে ল্যামডা। তাহলে এই 2 নাম্বার তরঙ্গের জন্য ল্যামডা 2 সমান সমান হচ্ছে আমার 8 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম দুইটা, এখান থেকে আমার প্রথম দুইটা, এখান থেকে আমার ফাইন্ডিংস যে এখানে দুইটা কম্পন হইছে পূর্ণ কম্পন, তাই 2 ল্যামডা 1, প্রথমটার জন্য ল্যামডা 1, দুইটা হইছে তাই 2, এইটা মিলে হইছে 8, আর পরেরটার জন্য একটা পূর্ণ কম্পন মানে একটাই ল্যামডা, এটা যেহেতু 2 নাম্বার তরঙ্গ তাই ল্যামডা 2 সমান সমান 8 সেন্টিমিটার লিখে দিছি জাস্ট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে ল্যামডা 1 ল্যামডা 2 জানি, ল্যামডা 1 ল্যামডা 2 জানি, দুইটার ভেলোসিটি সেম হবে না, v1 সমান সমান v2 হবে না, কেন? মাধ্যম সেম, কোন মাধ্যমে, একটা মাধ্যমের কথাই বলছে, কোন একটা মাধ্যমে, তাহলে মাধ্যম যদি সেম হয় সেখানে ভেলোসিটিটাও কি হবে? সেম হবে। মাধ্যম যদি সেম হয় তাহলে সেখানে ভেলোসিটিটাও কি হবে ভাইয়া? সেম হবে। এবার আসো, ভেলোসিটি যদি আমি সমান বলি তাহলে কি লিখতে পারবো? f1 ল্যামডা 1 সমান সমান f2 ল্যামডা 2, f সমান সমান v সমান সমান f ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা 1 এর মান কত? 4, f1 * 4, ল্যামডা 2 এর মান কত? 8, f2 * 8, গ্যাচাং করে কেটে দাও। তাহলে আমরা f1 সমান সমান কি লিখতে পারবো? টুয়াইস f2, f1 সমান সমান টুয়াইস f2, f সমান সমান 1/t, ওই যে সমীকরণ t সমান সমান 1/f, তাহলে f সমান সমান 1/t, তাহলে 1/t
t1 সমান সমান 2 ইনটু 1 বাই t2। সো আমরা এখান থেকে t2 টা এই পাশে চলে আসলো, t2 বাই t1 সমান সমান হলো 2। এই t2 এখানে চলে আসলো, নিচে আসতেছে t1, তাহলে t2 বাই t1 সমান সমান 2। সো আমরা এখানে বলতে পারবো t2 / t1 সমান সমান 2:1। মানে দুই নাম্বার তরঙ্গের পর্যায়কালটা এক নাম্বার তরঙ্গের পর্যায়কালের ডাবল। t2 বাই t1 টা হচ্ছে 2, মানে দুই নাম্বার তরঙ্গের পর্যায়কাল এক নাম্বার তরঙ্গের ডাবল। পাইছো রিলেশন? পর্যায়কালের রিলেশন পাইছো? পেয়েছো? বলো। আজানটা শেষ হোক, এরপর আগাচ্ছি। আজানটা একটু শেষ হোক। আচ্ছা চলো, আচ্ছা তোমাদেরকে যারা এখন ক্লাসে আসো একটা জিনিস বলি। কালকে রাতে তোমরা হয়তো আমার পোস্টটা দেখছো। হ্যাঁ, আজকে আমার নিজেরও ক্লাস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কালকে রাতে তোমরা আমার পোস্টটা দেখছো, তো আমি তোমাদেরকে বলছিলাম যে মাঝখানে একদিন ক্লাস নিব। মাঝখানে তোমাদের অন্যান্য ক্লাস থাকায় আসলে ক্লাসটা শিডিউল করা যায় নাই। তো পরে ওইটা কালকে মানে আজকের ডেটটা 30 তারিখ হচ্ছে শিডিউল হয়েছে। তো এখন এটা আমি আসলে তোমাদের পোস্ট দিছিলাম যে তোমরা আসলে করতে পারবা কিনা। হ্যাঁ, করতে পারবা কিনা ক্লাসটা। তো তোমরা মেজরিটি বলছো যে ভাইয়া করতে পারবো না। তোমরা হয়তো আমাকে মনে মনে অনেকে গালি দিতে পারো আজকের ক্লাস, ওই যে যারা কমেন্ট করছো তারা দেখার পরে, বা এর বাইরেও অনেকে।
সো গালি দিতে পারো। এখন আমি আসলে এক্সট্রিমলি সরি, কারণ আমি জানাইছি তোমাদের কমেন্টে এটা, কিন্তু যেহেতু হচ্ছে তোমাদের ক্লাসটা অলরেডি শিডিউলড হয়েছিল, আমি বলছিলাম যে হচ্ছে গিয়ে এটা পরে নিয়ে নিব আমি, কারণ ওরা চাচ্ছে টেস্টের পরে ক্লাসটা করতে। তো আমি জানাইছি, কিন্তু তারপরও জানানো হয়েছে আমাকে যে যেহেতু শিডিউল হয়ে গেছে তাই ক্লাসটা নিতেই হবে, এটা আর ক্যান্সেল করা যাবে না। এই জন্য নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও এসে তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো সবাই কেউ যদি আমার প্রতি মন খারাপ করো, মাফ করে দিও ভাই, কারণ তোমরা, আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা আমাকে জানাইছো ক্লাস করতে পারবো না, তারপরও আমি ক্লাস নিচ্ছি। তো এটা আসলে একটা খারাপ দেখায় তোমাদের সাথে, মানে আমার কমিটমেন্টটা হয়তো ঠিক থাকলো না। যাই হোক, ক্ষমা করে দিও যারা ক্লাস টাস করতেছো। তারপরও আর কি আমি ক্লাস নিচ্ছি আপাতত, যেহেতু ক্লাসে অ্যাটেন্ডেন্সও কম, অনেক কম। ফেসবুক মিলে হয়তো 50-60 জন হয়তো ম্যাক্সিমাম ক্লাস করতেছে, জানি না কতজন করতেছে। আমি আজকে দেখি, আজকে জাস্ট এই যে এই ম্যাথগুলো করাই ছেড়ে দিব তোমাদেরকে, পরীক্ষা সবারই আছে, সো সবাই পড়তে যাও, সমস্যা নাই। এইটুকু শেষ করে ছেড়ে দিচ্ছি। প্রতিধ্বনির পাঠটা আরেকদিন পরে কোনো একদিন পড়াই দিব। প্রতিধ্বনি নিয়ে কারো যদি পরীক্ষায় ঝামেলা থাকে, তাহলে আমাদের এই যে এইখানেই এই অ্যাপের মধ্যে দেখবে একটা ওয়ান শট আছে নাজিম ভাইয়া, সো ওয়ান শটটা একটু করে নিও, হ্যাঁ। প্রতিধ্বনির পাঠটুকু ওয়ান শট করলেই ক্লিয়ার হয়ে যাবে। আমিও সবকিছুই নিয়ে আসছি, স্লাইড টাইড সবকিছুই রেডি আছে, বাট চিন্তা করলাম যে তোমাদের শুধু আর প্যারা দেওয়ার দরকার নেই, আমি ম্যাথগুলো শেষ করে আজকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকদিন আরেকটা পার্ট আসবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আরেকটা পার্ট আসবে ভাইয়া। ওকে, চলো আগে যে তোমাদের যেহেতু পরীক্ষা অনেক পিছাইছে, সো এখন যেহেতু ইনাফ টাইম আছে, আমরা একটু আস্তে আস্তে পড়লেও সমস্যা নাই। দেখছো আজকে কতগুলা ম্যাথ করাচ্ছি, আজকে কিন্তু পুরা চ্যাপ্টারের উপর অনেকগুলা ম্যাথ করাইছি, ঠিক আছে। সো লাস্ট দিন যে ম্যাথগুলো আমি করাইতে পারি নাই, ওই ম্যাথগুলো কিন্তু আজকে করাই দিচ্ছি। এমন ভাবে তোমার করাই দিচ্ছি এই চ্যাপ্টারটা, যাতে তুমি এই দুইটা তিনটা ক্লাস করলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। চলো আগে, এখানে কি বলছে, দুইটা আলাদা মাধ্যম, একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে বি মাধ্যম, ঠিক আছে। একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, তাহলে আমি এটাকে ল্যামডা এ বললাম। বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা বি বললাম, এটা কত জানি না। এ মাধ্যমে তরঙ্গ বেগটা হচ্ছে ভি এ বললাম, বি মাধ্যমে তরঙ্গ বেগটা হচ্ছে ভি বি বললাম। দুইটা ভ্যালু আমার জানা, এই কটা ভ্যালু আমার জানা আছে। আচ্ছা, এখন এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত বের করা লাগবে। পর্যায়কাল কিভাবে বের করে, আগে কম্পাঙ্ক বের করতে হবে, তারপরে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন জানি, v সমান সমান f ল্যামডা। তাহলে v এর মান হচ্ছে 160, f এর মান আমি জানি না, ল্যামডা এর মান হচ্ছে 0.4, ল্যামডা ইনটু 0.4। সো আমরা এখান থেকে f এর যে ইকুয়েশনটা পাবো, f সমান সমান 160 ডিভাইডেড বাই 0.4। সো 160 কে 0.4 দিয়ে যদি ভাগ করো, 400 আসবে অ্যান্সার, 400 হার্টজ। তাহলে এক নাম্বার মাধ্যমের ফ্রিকোয়েন্সি আছে 400, v অফ f অফ a বললাম, তাহলে পর্যায়কালটা আসবে 1/fa, 1/fa। তাহলে 1/400, এটার ভ্যালু হচ্ছে 1/400, এটার ভ্যালু হচ্ছে 0.0025, 0.0025 সেকেন্ড। এটা হচ্ছে আমার গ নাম্বারটা, তারপর ঘ নাম্বারটা, ঠিক আছে। 0.0025 এটা হচ্ছে আমার পর্যায়কাল। এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অতিক্রম হবে, সেই সময়ে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেই সময়ে কতগুলো পূর্ণ কম্পন দিবে, বুঝছো ম্যাথটা, বুঝছো। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পনরত, ঠিক আছে। তার মানে আসলে কি, এই যে এ আর বি দুইটা আলাদা তরঙ্গের কথা বলছে, এই দুইটা তরঙ্গের জন্য তার ফ্রিকোয়েন্সিটা সেম। তাহলে এফ অফ এ এর ভ্যালু যা হবে, এফ অফ বি এর ভ্যালুটাও সেম হবে। এফ অফ এ এর ভ্যালুটা 400 হার্টজ, তাহলে আমরা বলতে পারবো এফ অফ বি এইটার ভ্যালু হচ্ছে 400 হার্টজ। প্রথম কথা, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পনরত, ঠিক আছে। তাহলে এফ অফ বি এটার ভ্যালুটাও আসছে 400 হার্টজ। এখন এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অতিক্রম করবে, 360 মিটার অতিক্রম করবে, 360 মিটার, বুঝছো। এ মাধ্যমের ল্যামডা কত, 0.4, এ মাধ্যমের ল্যামডা কত, 0.4।
তাহলে একটি কম্পন দিতে এ মাধ্যমে একটি কম্পন দিলে কত মিটার অতিক্রম হবে? 0.4 মিটার সামনে আগাবে তরঙ্গটা। বলা যায় এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য 0.4, মানে আসলে এ মাধ্যমে যদি আমি একটা পূর্ণ কম্পন দেই তাহলে তরঙ্গটা 0.4 মিটার আগায় যাবে। তাহলে 360 মিটার আগানোর জন্য কয়টা পূর্ণ কম্পন দিতে হবে? তাহলে আমি বলতে পারি না 360 মিটার অগ্রসর হতে পূর্ণ কম্পন সংখ্যা এটা আসবে কি আমার 360 ডিভাইডেড বাই 0.4। তাহলে 360 মিটার অগ্রসর হইতে পূর্ণ কম্পন দিতে হবে 900টি। কথা ক্লিয়ার? পূর্ণ কম্পন হবে কয়টা? 900টা। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে এই সময়টা 900টা এ মাধ্যমে তরঙ্গটা 900টা পূর্ণ কম্পন দিল? এই যে প্রথমটায় এ মাধ্যমে তরঙ্গটা 900টা পূর্ণ কম্পন দিল, ওই একই সময়ে বি মাধ্যমে কয়টা পূর্ণ কম্পন দিবে এটা এক লাইনে বলে দেওয়া যাবে, কোন ধরনের ক্যালকুলেশন বাদ দিয়ে, কোন ধরনের ক্যালকুলেশন ছাড়া এটা বলে দেওয়া যাবে। বলো এটা বলতে পারবা কিনা? 900টাই দিবে, সেম দিবে। ভেরি গুড, 900টাই দিবে। কেন 900টাই দিবে? কারণ দেখো দুইটার ফ্রিকোয়েন্সি সেম। আমি বলছি এফ অফ এ 400, এফ অফ বি 400, তাহলে দুইটার পর্যায়কালও কি হবে? সেম হবে না? দুইটার পর্যায়কালও কি হবে? সেম হবে। যদি দুইটার পর্যায়কাল সেম হয় তাহলে এ মাধ্যমে 900টা পূর্ণ কম্পন দিতে যত সময় লাগবে বি মাধ্যমেও 900টা পূর্ণ কম্পন ওই একই সময় দিবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এ মাধ্যমে 900টা পূর্ণ কম্পন যত সময় দিবে ওই সময়ে বি মাধ্যমেও ঠিক একই পরিমাণ পূর্ণ কম্পন দিবে। 900টা দিল। এবার আমাকে বলো তো ল্যামডা বি এর ভ্যালুটা কত হবে? এফ অফ বি এটার ভ্যালু হচ্ছে 400। তাহলে ল্যামডা বি সমান সমান আমরা কি লিখতে পারি? কোথায় লিখবো? লিখার তো কোনো জায়গাই নাই। কোথায় যে লিখি দেখো, একটু এখানে লিখি। একটু উপর উঠাই দেই, একটু ছোট করে দেই, আর একটু ছোট করে দেই। হ্যাঁ, তাহলে একটু জায়গা হয়েছে। হ্যাঁ দেখো, এইটুকুতেই হয়ে যাবে। আমরা এখানে বি মাধ্যমের ল্যামডাটা জানি না। বি মাধ্যমের ল্যামডা বিটাকে কি আমরা লিখতে পারবো? বি মাধ্যমের ল্যামডা বিটা হচ্ছে এফ অফ বি ভি অফ বি ডিভাইডেড বাই এফ অফ বি। ভি সমান সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান সমান ভি বাই এফ। ভি এর মান হচ্ছে 240, এফ এর মানটা হচ্ছে 400। তাহলে বি মাধ্যমে ল্যামডা এর ভ্যালুটা আসতেছে 250 ভাগ 400, মানে হলো 0.6 মিটার। 0.6 মিটার। তাহলে 900টা পূর্ণ কম্পন দিচ্ছে, প্রত্যেকটা পূর্ণ কম্পনে আগায় যাচ্ছে 0.6 মিটার। তাহলে টোটাল কতটুকু অগ্রসর হবে? এস সমান সমান 900 ইন্টু 0.6, তাহলে এটাকে আমরা পাবো 540 মিটার। তাহলে এ মাধ্যমে যতক্ষণে 360 মিটার অতিক্রম করবে ততক্ষণে বি মাধ্যমে 540 মিটার অগ্রসর হয়ে যাবে। এই হচ্ছে প্রবলেম, এই প্রবলেম। ঠিক আছে, শেষ। আগাই যাই আমরা পরেরটা। এই ম্যাথটা আমরা করছি অলরেডি, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি জাস্ট দেখাইতে আনছি যে এই ধরনের ম্যাথ আমরা করে ফেলছি। পিও কিউ মাধ্যমে শব্দের বেগ, এটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যগুলো বের করতে হবে আর 40টা কম্পনের অতিক্রান্ত দূরত্ব। দেখো কোথায় করছি এই ম্যাথটা? পিও কিউ, একদম পিও কিউ দিয়েই করছি। আর যতটুকু মনে আছে পিও কিউ, এই যে দেখো পিও কিউ মাধ্যমে তরঙ্গের বেগ দেওয়া আছে
300 আর 350 তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1। সেম না? একদম সেম না? পুরাটা সেম, এক্স্যাক্টলি সেম, হুবহু সেম সেম এক কালার। জাস্ট আমার ডেটাটা একটু চেঞ্জ করা। ডেটাটা একটু চেঞ্জ করা। এখানে 350 আর 400, আর এখানে ছিল 300 আর 350। সো এইটা একদম যেহেতু সেম সেম এক কালার, এটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ, নিজে করো। ঠিক আছে, নিজে করো এটা। পরেরটা, এখানে কি বলছে? তরঙ্গটার কম্পাঙ্ক বের করতে হবে। কম্পাঙ্ক কি হয়েছে দেখো তো, এখানে কি তরঙ্গ? এটা এইটা হচ্ছে এইখান থেকে গিয়ে এইটুকু একটা কম্পন, একটা পূর্ণ কম্পন, তাহলে এইটুকু হচ্ছে একটা ল্যামডা। এইটা হচ্ছে দুইটা, তাহলে 2 ল্যামডা। এটা হচ্ছে তিনটা, তাহলে 3 ল্যামডা। তাহলে 3 ল্যামডা সমান সমান 3 মিটার বলে দিছে প্রশ্নে। সো ল্যামডা সমান সমান কি আসবে? 1 মিটার। ল্যামডা সমান সমান 1 মিটার। 3 ল্যামডা সমান 3, তাহলে ল্যামডা সমান সমান 1 মিটার। কম্পাঙ্ক বের করতে হবে। এই প্রশ্নটা কমপ্লিট না। যিনি প্রশ্নটা তুলছে তিনি বেগটা দিতে ভুলে গেছে। বেগ দেওয়া লাগবে এখানে, একটা ডেটা দেওয়া লাগবে। তরঙ্গের বেগ আছে এই প্রশ্নটার মধ্যে। তরঙ্গের বেগ আমি ধরে নিলাম, তরঙ্গের বেগটা হচ্ছে 300 মিটার, 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড শব্দটাই ধরে নিলাম, যদিও এটা শব্দ তরঙ্গ না, তারপরেও ধরলাম এটা 330। তাহলে ভি এর মান 330, ল্যামডা এর মান 1। ভাইয়া কম্পাঙ্ক কি হবে তাহলে? ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে ভি এর মান হচ্ছে 330, এফ ইনটু ল্যামডা এর মান হচ্ছে 1। ল্যামডা এর মান হচ্ছে 1, তাহলে এফ সমান সমান আসতেছে আমার 330 হার্টজ। এইটা হলো আমার গ ইকুয়েশন, গ নাম্বার প্রবলেম। ঘতে কি বলছে? বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি রূপ পরিবর্তন হবে? বিস্তার অপরিবর্তিত রাখছি, মাধ্যম কি কিছু করছি? মাধ্যমের কোনো চেঞ্জ করছি? বলতো, মাধ্যমের কি চেঞ্জ করছি? করি নাই। মাধ্যম কিন্তু চেঞ্জ করি নাই। তাহলে বিস্তার অপরিবর্তিত রাখলাম, পরিবর্তন করলাম, হোয়াট এভার ইট ইজ। মাধ্যম যেহেতু অপরিবর্তিত, তাই আমার ভেলোসিটিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে না? ভেলোসিটিটা কি আছে? কনস্ট্যান্ট আছে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক কিরূপ হবে? তাহলে ভি সমান সমান কি জানি ভাইয়া? ভি সমান সমান এফ ল্যামডা। ইফ আমার মিডিয়ামটা কনস্ট্যান্ট, মাধ্যমটা সেম থাকে, তাহলে ভেলোসিটিটা সেম হবে। তাহলে যদি আমার ল্যামডা বাড়ে, ল্যামডা কি বাড়ছে না কমছে? বাড়ছে। ল্যামডা যদি বাড়ে, ফ্রিকোয়েন্সিটা কি হবে? কমবে। ল্যামডা যদি 2 গুণ হয়, ল্যামডা যদি 2 গুণ হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হবে অর্ধেক। ঠিক আছে না? বলতো, যেহেতু একটা আরেকটার ব্যস্তানুপাতিক, যেহেতু একটা আরেকটার ব্যস্তানুপাতিক, তাহলে আমার ল্যামডা যদি দ্বিগুণ হয়, তাহলে ফ্রিকোয়েন্সিটা হবে অর্ধেক। ফ্রিকোয়েন্সিটা হবে অর্ধেক। ঠিক আছে, চলো আগাই। এটাই মনে হয় আজকের শেষ, তাহলে আমার এই পার্টটুকু শেষ হবে। দেখো, এই ম্যাথটা সিলেট বোর্ডে আসছে, খুব সুন্দর ম্যাথ। এ হতে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করা লাগবে। বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা আমরা এক কাজ করি, এটা আমরা শব্দ তরঙ্গের দিন পড়বো, এটা আজকের জিনিস না। ঠিক আছে, এটা শব্দ তরঙ্গের দিন পড়বো, কারণ এই প্রবলেমটার কনসেপ্ট আছে একটা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেলোসিটি কিরকম হয় সেটা তোমাদের আমি এখনো পড়াই নাই। একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখনো পড়াই নাই। v is proportional to root over t। এই সূত্রটা যেদিন পড়াবো নেক্সট ক্লাসটাতে, সেদিন এই ম্যাথটা করব। হ্যাঁ, এটা অতিরিক্ত চলে আসছে এখানে। তাহলে আমরা এই জায়গায় এতক্ষণ পর্যন্ত দুইটা ক্লাসে কি কি পড়ছি একটু দেখি। আমরা প্রথম দিন অনেকগুলা জিনিস শিখছি, চলো একটু প্রথম থেকেই যাই। আমরা প্রথমে, যদিও কিছু লেখা নাই, গতির সমীকরণটা পড়ছিলাম। গতির সমীকরণটা পড়ছিলাম, তারপর আমরা তরঙ্গ, স্প্রিং, সরল দোলক একটা প্রবলেম করছি, 2টা, 3টা, 4টা। তারপরে তরঙ্গের বেসিক, তরঙ্গের সংজ্ঞা, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থর পার্থক্য,
মাধ্যমে নির্ভরশীলতা, রাশিমালা, তারপরে আরেকটা ম্যাথ, তরঙ্গ বেগ, তরঙ্গের সংজ্ঞাগুলা, তারপর 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 13টা, 14টা, 15টা। 14 দুইবার আসছে। এটা মনে হয় একটু নাম্বারে ঝামেলা হয়েছে। 14, 14 পরে 14 আবার 15, 16টার ম্যাথ করছি আর কি। তাহলে অ্যাকচুয়ালি আমরা 16টা প্রবলেম সলভ করছি। তো তুমি যদি এই 16টা প্রবলেম সলভ করো তাহলে আশা করি তোমার এই চ্যাপ্টারের প্রথম পার্টটা থেকে প্রতিধ্বনি বাদে তরঙ্গের পার্টটুকু থেকে কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। জাস্ট তুমি এই 16টা প্রবলেম আমি যেভাবে করাইছি সেই পার্টটুকু সেটা নিজেরা একটু সলভ করবা, তাহলে ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। তুমি যদি টেস্ট পেপার ধরো দেখবে এই 16টা প্রবলেমের মধ্যে তোমার টেস্ট পেপারের সকল প্রবলেম চলে আসছে এই রিলেটেড। আরেকটা করাবো প্রতিধ্বনি রিলেটেড, প্রতিধ্বনি রিলেটেডও তোমার 10টা বা 12টা ম্যাথ করাবো। সো এই 26 থেকে 30টা ম্যাথ তুমি যদি নিজে থেকে করো তোমার পরীক্ষা আর কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। নেক্সট ক্লাসটা তোমাদের আর কিছুদিন পরে নিব, মানে টেস্ট পরীক্ষা শেষ হোক সবার শেষ হলে তারপরে নিব। তো তোমাদের যেহেতু আজকে ক্লাসটা অ্যানাউন্সমেন্ট ছিল না, নিতে হয়েছে, তারপরও বলছি তোমাদেরকে পুরো জিনিসটা ঘটনাটা বলছি। সবার যেহেতু পরীক্ষা এই জন্য ক্লাসটাও তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। পরের ক্লাসটা আমরা তোমাদের সবার টেস্ট পরীক্ষা মোটামুটি ধরে রাখতে পারো ডিসেম্বরের 2nd বা 3rd উইকে গিয়ে নিব। হ্যাঁ, এটা যেহেতু নভেম্বর মাস, আজকেই লাস্ট দিন, ডিসেম্বরের 2nd বা 3rd উইকে গিয়ে আমরা এইটার নেক্সট পার্টটা করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আর কারো যদি পরীক্ষায় একান্ত দরকার হয় এই চ্যাপ্টারটা, তাহলে তোমরা হচ্ছে প্রতিধ্বনির পার্টটুকু ওয়ান শটটা দেখে নিতে পারো, আর এই পার্টটা তো আমি পড়াই দিছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।